আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার অন্তিম পর্ব। লেখিকা ডায়না ইমরোজ লাকি। টেলিফোনের ক্রিং ক্রিং শব্দ পেয়েই মায়া বিছানা থেকে উঠে এসে রিসিভার তুলল। কাপা কাপা গলায় হ্যালো বলল। ওপাশ থেকে তৃষ্ণার কণ্ঠস্বরটি ভেসে আসে। সে পুনরায় রিসিভার রেখে দিল। এক বুকভরা দীর্ঘ নিঃশ্বাস না চাইতেও চলে আসো। প্লাস পাওয়ার চশমাটা খুলে চোখে জমা বিন্দু বিন্দু জল মুছে ফেল। মাহির তখন দৌড়ে এল মায়ের কাছে। মায়া দ্রুতই নিজেকে সামলে হাসি ফোটাল মুখে। মাহির আদো আদো কণ্ঠে বলল, মা, দ্য সাইলেন্ট ম্যানর বইটির দ্বিতীয় খণ্ডের পুরো ঘটনা বলো। কথাগুলো মাহির থেমে থেমে ছোট্ট ছোট্ট শব্দে উচ্চারণ করছিল। বিছানার উপর থেকে ফারিয়ান বলল, মা, তুমি রাত হলেই কেন কান্না করো? আমি দেখেছি তুমি মাত্রই চোখের জল মুছেছ গু। মায়া দূর সন্তানের এহেন প্রশ্নের জবাব দিতে পারল না। গলায় বিধে শব্দগুলো। সে মাহিরকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়া। দ্য সাইলেন্ট ম্যানর বইটির দ্বিতীয় খণ্ড হাতে তুলে বলল, তারপর থেকে সেই হতভাগী মায়া আর তার স্বামীর কল পায়নি। সে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, সবশেষে 7টি বছর কেটে যায় আর তার স্বামীর খোঁজ পায়নি। ফিরে আসবে বলে আর ফিরে আসেনি গি। ফারিয়ান মায়ের দিকে আর একটু চেপে বসে বলল, মা, দ্য সাইলেন্ট ম্যানর প্রথম খণ্ড পড়ার সময় তুমি যখন বললে সেই রাখাল বাসিওয়ালা কিছু বলতে চেয়েছিল, কি কথা বলতে চেয়েছিল মা? ফারিয়ান এর কথাগুলো বেশ স্পষ্ট। মাত্র 6 বছর বয়সে দুজমজ ভাইবোন বেশ কথা শিখেছে। এতটুকু বয়সে বেশিরভাগ বাচ্চাদের শব্দ উচ্চারণে অস্পষ্টতা থাকে, কিন্তু ওদের নেই। মায়া জানালা ধরে বাইরে তাকাল। মনে পড়ে সেই দিনগুলোর কথা, মীর জাফান শোন ওরফে মীর হাজদারের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। কত শত স্মৃতি জমেছিল, আজ যে তা কেবলি ধূলিকণার মতো চারপাশে উঠছে। মনে পড়ে আজ থেকে 7টি বছর আগের কথা, সন্ধে নামার পরে তাকে কল করবে বলে টেলিফোন এর কাছে বসে থাকা মেয়েটি আজ দুসন্তানের জননী। মায়া যেদিন জানতে পারে সে অন্তঃসত্ত্বা, সেদিন খুব আগ্রহ নিয়ে কল করে মীরকে। কলটি আর থাইল্যান্ডে পৌঁছায়নি। একজন ভয়েস প্রম্পট বলে লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। কিছুদিন পর সেই কলের শব্দটি পরিবর্তিত হয়ে বলে, আপনি যে নম্বরে কল করেছেন সেই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। ব্যাস, সেদিন থেকেই জীবন্ত পাথর বুকের উপর চেপে বেঁচে আছে মায়া। মরে যেত, বেশ অনেকবার চেয়েছিল গলায় ফাঁস লাগিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করবে। ঠিক তখনই মনে পড়ে তার অনাগত সন্তানের কথা। ওদের কি দোষ? আসুক না ওরা দুনিয়ায়, দেখুক হতভাগী মাকে। আজ দেখছে মাকে। দ্য সাইলেন্ট ম্যানর প্রথম ও দ্বিতীয় খণ্ড বইটি পড়ে পড়ে সেই বিকেল থেকেই শোনাচ্ছিল ওদের। মায়া বইটি পড়ে শোনাতে শোনাতে হারিয়ে গিয়েছিল সেই অতীতের বাহুডোরে। ফিরে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য 7টি বছর আগের স্মৃতিতে। স্মৃতির বিষাদময় ছায়া থেকে পূর্বের মতোই টেলিফোনের ধ্বনিতে সে প্রকম্পিত হয়ে ফিরে আসে সেই জগৎ থেকে। মায়া বারান্দায় আসে। আজ বারান্দার দেয়ালগুলো পুরাতন হয়ে গেছে, ধোঁয়াশা হয়ে গেছে। আগের মতো আর রঙিন চাকচিক্য করছে না। হইচই এ ভরা, আনন্দে ভরা, সারাদিন মানুষের কোলাহলে ভরা বাড়িটি আজ নিস্তব্ধ, নীরব। এ যেন নীরব জমিদার। আলোকিত অন্তরটা আজ মায়ের বড্ড কাঁদে, খুব কাঁদে। সারাদিন কোনো না কোনো বাহানায় টেলিফোনটির আশেপাশে ঘুরঘুর করে। যখনই রিং বেজে উঠে সে ছুটে যায় রিসিভ করতে, কিন্তু ওপাশ থেকে আর মীরের কণ্ঠটা ভেসে আসে না। তার অনুরাগী কণ্ঠটা আর ফিরে আসে না। কেবল আসে সুনসান নীরবতা। অন্যর কথা আর মায়ের ভালো লাগে না, অন্যর দেখানো দর্দ আর তার ভালো লাগে না। কথা আজকাল হারিয়ে যাচ্ছে, সেও হারায় কখনো কখনো। কিন্তু যখনই ফারিয়ান, মাহির এসে মা ডাকটি কানে বিঁধে দেয়, সে আবার বেঁচে থাকার আশা জন্মায়। ওরা জিজ্ঞেস করে, আজও করেছে, বাবা বিদেশ থেকে কবে ফিরবে? এই প্রশ্নের জবাব যে তার কাছে নেই। ওরা যখন কথা বলতে শিখেছে ঠিক তখন থেকেই মায়ের একটি ভয়, আতঙ্ক, সংকোচ। বাবা কোথায়? জিজ্ঞেস করলে কি জবাব দিবে? নেই যে আর জবাব। তবু বলে, আসবে, কাজে ফেসে গেছে। অপেক্ষা করো আর কিছুদিন। কিছুদিন পার হয়, সময় গড়ায়, তবু তাদের বাবা আর ফিরে আসে না। মায়া অশ্বশালার দিকে তাকিয়ে আছে। আজও অগ্নিল কোনো কারণে হ্রেষাধ্বনি তুললে মায়া বারান্দায় ছুটে আসে। এই বুঝি মীর আসল। অগ্নিল নিশ্চয়ই তাকে দেখে হ্রেষাধ্বনি তুলছে। ধারণা ভুল হচ্ছে গত 7 বছর যাবৎ। অগ্নিল বোধহয় তার মহাজনকে না দেখেই চিৎকার করে মাঝে মধ্যে। ও খুঁজে তাকে, আর পায় না। যেমনটি মায়াও পাচ্ছে না। নীরবে সৃষ্টিকর্তার নিকট তাকায়।
দেখা যাচ্ছে নীলাকাশটা। গত দীর্ঘ বছর ধরে কতশত করে আল্লাহর কাছে চাইছে, প্রার্থনা করছে, কই সেই ভোরের মতো মীর তো আর ফিরে এল না। আর কি আসবে না? মায়ের চোখের জলে গাল ভিজে, গলা বেয়ে শাড়ির ভাজেও পড়ল যে। বাচ্চারা দেখে ফেলবে, ভয়ে মুছে ফেল, নয়তো আবার জিজ্ঞেস করবে কাঁদছ কেন। এত মিথ্যে বলে পাপ আর অর্জন করতে চাইছে না মায়া। মায়া কারো পায়ের আওয়াজ পেয়ে সাবধান হল। চশমাটা ঠিকঠাক করে পরে নিল। পেছন ঘুরে আহির মির্জাকে দেখল। আজ আলিমনগর তার আসার কথা ছিল। বাচ্চাদের দেখতে আসবে, গত 2 মাস আগে এসে গিয়েছিল। গতকাল বলেছিল আসবে। ঘণ্টাখানেক আগে পৌঁছেছে চৌধুরী বাড়ির দুয়ারে এসে। আমজাদ, শালুক এদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে। মায়া মসৃণ হেসে বলল, ও কখন এলেন? জ্যোৎস্নার আগমন দেখছিলে নিশ্চয়ই, এসে বিরক্ত করলাম বুঝি? একদমই না ভাইজা, বাচ্চাদের সাথে গল্প করছিলাম। আগামীকাল ওদের স্কুল ছুটি, তাই গল্প করে সময় পার করছিলাম। কোমর ব্যথা হয়ে গেছে, তাই একটু হাঁটছিলাম। বাচ্চাদের সাথে দেখা হয়েছিল। হুম। ঘরে ঢুকতেই ঝাঁপিয়ে পড়ল। কিছু উপহার নিয়ে এসেছিলাম, পেয়ে খুব খুশি হয়েছে গু। এসবের তো দরকার ছিল না ভাইজা, আমার একটামাত্র বোনের সন্তান, আমার ভাগ্নি, উপহার ছাড়া কিভাবে দেখি ওদের, বলে হেসে উঠল। মায়াও জোরপূর্বক হাসে। আহির রেলিং এর পাশে ঘেঁষে দাঁড়াল। ঘুরে ফিরে ফের শীতের রাজ্যে এসে পড়েছে ধরণীতে। আহির শালটা জড়িয়ে ধরে বলল, ও দেখতে দেখতে 7টি বছর কেটে গেল। সময় খুব দ্রুত গড়িয়ে যায়, যেন সন্ধ্যা নামার পূর্বেই দিনের আগমন বাক্যগুলো বলে থামে। মায়ের দিকে ঘুরে তাকাল। তার চোখের জলটা চিকচিক করছে। আহির সেই জলটুকু দেখে বলল, ও আজও চোখের জল ফেলছ? এই জল বোধহয় চিরদিন গড়াবে। আমি কি অপরাধ করেছিলাম? আজও সেই অপরাধের ব্যাখ্যা খুঁজে পাই না। কতই না খোঁজার চেষ্টা করলাম, পেলাম কই। আসবে বলে চলে গেল, এল না। সন্ধে নামার পর কল করবে, কত কল এল, কই তার কল তো আর এল না। আমার সন্তান দুটো কি সারা জীবন এতিমের পরিচয় নিয়ে থাকবে? ওরা যে আজ ওদের বাবা সম্পর্কে বলতে পারছে না। সেদিন এক প্রতিবেশী এতিম বলে সম্বোধন করেই ফেলেছিল, বলে বাপ ফেলে রেখে গেলেও সে সন্তান এতিম, আর মরে গেলেও এতিম। মায়া ফ্যাসফেসে কেঁদে উঠল। আহিরের দুঃখ বিচারণ করল মায়ের কান্না দেখে। বোন বলে ডেকেছে যে, চোখের সামনে বোনকে কাঁদতে দেখতে ভাইয়ের ভালো লাগে বুঝি। কিন্তু এখানেও একটা দেয়াল। রক্তের ভাই নয় বলে আজ তার চোখের জলটুকুও মুছে দিতে পারছে না। এভাবে কেঁদো না, বাচ্চারা দেখবে, ওদের কষ্ট হবে গুই। মায়া ঘরের দিকে একবার তাকাল। মাহির ও ফারিয়ান আহিরের আনা খেলনাগুলো দিয়ে খেলা করছে। মাহির ফাঁকে ফাঁকে দ্য সাইলেন্ট ম্যানর বইটি খুলে গভীর মনোযোগ দিয়ে অক্ষরগুলো যেন দেখছে। মাহির খুব গল্প শুনতে পছন্দ করে। দ্য সাইলেন্ট ম্যানর অসমাপ্ত এবং সমাপ্ত বইয়ের গল্পটা অবাস্তব মনে করে ফারিয়ান না বুঝে কবার হেসে উঠেছিল। কিন্তু মাহির বারবার জিজ্ঞেস করছিল, এসব কি বাস্তবে হয়েছে মা? মায়া জবাবে হ্যাঁ বলেছিল। এরপর নিস্তব্ধতা বিরাজ করে। আহির ঘরের ভেতরে এল। মায়া বইটি বাচ্চাদের হাত থেকে নিয়ে রেখে দেয়। আহিরকে পেয়ে আপাতত আর কিছু খুঁজছে না বাচ্চারা। মামা মামা বলে মাতিয়ে রাখে। আহির ও ওদের বেশ আদর করে। মায়া বিছানা থেকে খেলনাগুলো সরাতে সরাতে আহিরকে লক্ষ্য করে বল, প্রকাশনা কেমন চলছে? বেশ ভালো। গোয়েন্দাগিরি ছেড়ে প্রকাশ নিতে এসে যেন নতুন নতুন জীবনের সাথে পরিচিত হচ্ছি। কোন বইটা ভালো চলছে? দ্য সাইলেন্ট ম্যানর অসমাপ্ত কাহিনী যিনি সমাপ্ত করেছেন সেই লেখিকার বইটি, অর্থাৎ দ্য সাইলেন্ট ম্যানর 2য় খণ্ড। লেখিকা মায়াগু। মায়ের হাত দুটো থেমে যায় পাথরের মতন। উদ্বিগ্ন হয়ে তাকাল আহিরের দিকে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে ফেল। খেলনাগুলো নিয়ে একটা বাক্সের কাছে এগো। ভাবে সেই দিনটির কথা, মীর চলে যাওয়ার পর কত রাত সে নির্ঘুম কাটিয়েছে। নীরবে নিভৃতে কেঁদে উদাসীনতায় ভুগেছে। ঠিক সেই সময় হাতে তুলে নিয়েছিল একটি কলম। লিখতে শুরু করে সুফিয়ান হাজদার ও ফারদিনার শেষ পরিণতি থেকে শুরু করে মীর হাজদার ও তার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো। অবশেষে সে সম্পূর্ণ করেছিল অসম্পূর্ণ বইকে। আহির তখন কলকাতা ফিরে প্রকাশনী দাঁড় করিয়েছিল। আর তার প্রথম প্রকাশিত বই ছিল দ্য সাইলেন্ট ম্যানর 2য় খণ্ড, যাকে বলা হয় সমাপ্ত খণ্ড। আহির বলল, ও এভাবে নিজেকে একটু আধটু করে শেষ করে দিও না মায়া।
নিজের সন্তান দুটোকে নিয়ে ভাবো। ওদের দিকে তাকালে যেন মীরকে দেখতে পাই। মাহির ঠিক এর বাবার মতন। সেই চোখ, সেই নাক, চঞ্চলতা গু। ওদের জন্যই বেঁচে আছি ভাই। মাহির ও ফারিয়ান ছোঁয়াছুঁই খেলতে খেলতে বৈঠকখানায় চলে যায়। আহির ওদের দিকে চেয়ে বলল, মীরের স্মৃতি যেন ওরা। কিন্তু দুর্ভাগ্য আমার, দেখো গৌরী সেই চলে গেল, আর দেখা দিল না। জানি না ও কোথায় আছে, কেমন আছে। মীর অন্তত যাওয়ার আগে বলে গিয়েছিল, ফিরে আসবে বলে আশ্বাস দিয়েছিল। আজ হোক বা কাল আসতেও পারে গি। মায়া চাপা কষ্ট চেপে বলল, হয়তো দ্বিতীয় বিয়ে করে সংসার করছে গি। আহির গাল বাকিয়ে হেসে বলল, না, মীর নিজেকে কোরবান করবে, কিন্তু তোমাকে ঠকাবে না। ওর ভালোবাসা নিয়ে আমার কোনো সন্দেহ নেই গি। মায়া জানালার পাশে গিয়ে বলল, তবে রাফিদ ভাই থাইল্যান্ডে গিয়ে তাদের বাড়িটি কেন তালাবদ্ধ পেল? বেনহো থেকে তারা কোথায় গেছেন, আর কেনই বা গেছেন? শুনেছি তার বাবা একটা কেসে লকআপে গিয়েছিল। তিনি ছাড়া পাওয়ার পর তারা বেনহো থেকে কোথাও চলে যায়। কিন্তু কেন, কেন আমাকে ছেড়ে চলে গেছে? কেন আজ আমার বাচ্চারা বাবা বলে ডাকতে পারে না? আহির মায়ের পেছনে গিয়ে দাঁড়াল। আমি গৌরীকে হারিয়েছি। কষ্ট হচ্ছে। রাফিদ মোহিনীকে হারিয়েছে। মেনে না নিলেও নিতে হচ্ছে। কিন্তু তুমি সব পেয়েও, পূর্ণতা ছুঁয়েও, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও শেষে কিনা অসমাপ্ত রয়ে গেল তোমাদের সংসার। কথাগুলো বলে তোমার কষ্টগুলো বাড়িয়ে দিচ্ছি হয়তো, তবু বলতে ইচ্ছে করছে, কি হবে আর অতীতের মাঝে পড়ে থেকে? ফিরে এসো, সন্তানদের ঘিরে বাঁচো, একটু হাসো। যদি সে ফিরে আসার হয় তবে নিশ্চয়ই ফিরে আসবে। সে ফিরে আসবে, আমার বিশ্বাস। তাই যেন হয়। 3 আহির বৈঠকখানায় আসল। মাহির ও ফারিয়ান আমজাদ এর দাড়ি ধরে টানছে। আমজাদ চৌধুরী দুই নাতিকে দুদিক দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন। ফারিয়ান নানার দেখা পেলেই শুধু মাহিরকে নিয়ে অভিযোগ করে। মাহির বিকেলের দিকে মেরেছিল ওকে, খেলনার ভাগাভাগি করতে গিয়ে। এখন নালিশ করছে ফারিয়ান। মাহির ফারিয়ান এর কথা শুনে দূরে গিয়ে দাঁড়ায়। দু কোমরে হাত দিল। রাগ করেছে সে। নানার দিকে চেয়ে চেঁচিয়ে বলল, আমি ওকে মারিনি, ও মিথ্যা কথা বলছে। আমজাদ মাহিরকে লক্ষ্য করে বলল, ও অপরাধ করলে স্বীকার করতে হয় বলে ফারিয়ানকে কোলের ভেতরে নিলেন। মাহির বলল, আমি মাহির মিথ্যে বলি না, বলেই দৌড়ে দোতলার দিকে চলে যায়। মায়া শুনল মাহিরের কথাটা। সেই তেজ, সেই কথা বলার ভঙ্গিমা, যা সবকিছু মীরের ছিল। মীরও তো সেদিন বলেছিল, আমি মিথ্যে বলি না, আমি ফিরে আসব। আসেনি। আমজাদ চৌধুরী মায়ের মুখটি দেখেন। তার কষ্ট হয় মেয়ের জন্য। সেদিন মীর থাইল্যান্ডে চলে যাওয়ার পর যখন আর খোঁজ পাওয়া গেল না, তিনিও দ্বিতীয়বার তখন খোঁজ পাঠান। কিন্তু কোনো হদিস মিলেনি মীরের। থমাস শনের। জয়ন্তন বেগম বেঁচে নেই। 1954 সালের প্রথম দিকে মারা যান। তৃষ্ণার বিয়ে হয়েছে কলকাতা শহরে, ওর শ্বশুর বাড়ি। শাহানা বেগম গেছেন গতকাল মেয়ের শ্বশুর বাড়ি। শালুক বেশ কিছুদিন থেকে অসুস্থ। সোফার অপর পাশে বসে তাসবিহ পড়ছেন। পড়তে পড়তে দুনাতির ঝগড়া দেখছিলেন। মাহিরকে দেখছিলেন প্রাণ ভরে। বাবার মতন হয়েছে। ঘুরে তাকান মেয়ের দিকেও। চুলগুলো খোপা করা, চোখে চশমা। মাইগ্রেন সমস্যা দেখা দিয়েছে মায়ার। চোখের নিচে হালকা কালো দাগ। শরীর কিছুটা রোগা হয়ে গেছে। মা হিসেবে এমন দৃশ্য দেখতে তার হৃদয়ে বাঁধে যে। মায়া চেয়েছিল শহরে গিয়ে থাকবে। শালুক যেতে দেননি। এখানে সবাই আছে, শহরে সে থাকবে নীরবে, নিস্তব্ধতায়। ভেবে বাধা দেন সেদিন মেয়েকে। আহির, আমজাদ বসে প্রকাশনী নিয়ে কথা বলছে। রাফিদ ও তাদের সাথে যোগদান করেছে। মায়া ফারিয়ানকে নিয়ে ঘরে চলে যায়। মেয়ের মাথায় তার মতোই চুল হবে ভাবছে। মায়া ফারিয়ান এর মাথার চুলগুলো বেঁধে দেয়া। ফারিয়ান আয়নায় মায়ের প্রতিবিম্ব দেখে বলল, মা, তুমি বাবার কাছে আমাদের নিয়ে যাবে না? মায়া ওর চুলগুলো বেনুনি করে প্রসঙ্গ পাল্টে ফেল। নিত্যদিন একই প্রশ্নের জবাব যে তার নিকট নেই। এমন প্রশ্নে যে তাকে নাড়িয়ে তুলে ভেতর থেকে। নীরবে কতই না চোখের জল ঝরছে। সমুদ্রের নোনজল যেন সবটুকু তার জন্য বরাদ্দ ছিল বলেই আজ এত কাঁদতে হচ্ছে। বুলবুল আসে তার ঘরে। সন্ধ্যের পর বাচ্চাদের জন্য নাস্তা খাওয়া হয়নি। বুলবুল ছিল না। সবে বাজার থেকে ফিরে ওদের জন্য নাস্তা বানিয়েছে। আদর করে কাছে ডেকে ওদের নাস্তা দিল। মায়া ক্যালেন্ডার এর সামনে গিয়ে দাঁড়াল।
1959 সাল ডিসেম্বর 30 সময়ে দাঁড়িয়ে আছে সে। আর দুদিন পর তার আর মীর এর বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে কিভাবে সময় পার হয়ে গেল। গত 7 বছর ধরেই প্রতি বিবাহ বার্ষিকীর দিন সে উৎসুকতা নিয়ে পথের বাঁকে চেয়ে থাকে মায়া। এই বুঝি মীর ফিরে আসবে। টেলিফোনের রিংটি বেজে উঠবে। রিসিভার তুলতেই বোধহয় অপর প্রান্তে থেকে মীরের কণ্ঠটা ভেসে উঠবে ভাবে। কিন্তু আর আসে না তার শব্দ, আর আসে না তার কল। মায়া বাচ্চাদের দিকে একবার তাকিয়ে ঘর থেকে বের হয়ে ছাদে চলে যায়। খণ্ডিত একখান চাঁদ উঠেছে। আকাশের দিকে তাকিয়ে থাকে মায়া। মীর নামক মানুষটি আজ সঙ্গে নেই। তবু ভাবে এক আকাশের নিচেই দুজনের দুই প্রান্তে বসবাস। সে কেমন আছে খুব জানতে ইচ্ছে করে। কোথায় আছে? মায়াকে মনে পড়ছে তো নাকি সব ভুলে স্বার্থপর এর মতো বেঁচে আছে। মায়া মীরকে স্বার্থপর ভেবে নিজেই আটকে উঠল। তার স্বামীর সাথে যে স্বার্থপরতার শব্দটি বেমানান। ঘাট সোজা করে তাকায় সরু চোখে সোজা দিকে। যতদূর চোখ যায় শুধু রাতের নিস্তব্ধ অন্ধকার, কোথাও কোথাও গাছের ডালের ফাঁক দিয়ে চাঁদের আলো। গ্রামের কিছু মুরব্বীরা হাতে টর্চ নিয়ে দল বেঁধে কোথাও যাচ্ছে। কেউ কেউ যাচ্ছে চৌরঙ্গি হাট বাজারে। বাজারে একটা টেলিফোন এসেছে। সেখান থেকে দূরের আত্মীয় স্বজন আপনজনদের সাথে সবাই কথা বলার উত্তম সুযোগ পেয়েছে। আলিমনগর আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। কেবল থমকে গেছে চৌধুরী বাড়ি। সেই সাথে নীরব হয়ে গেছে চঞ্চল সেই মায়াবতী। আহির আসে ছাদে সিগারেট খাওয়ার জন্য। এসেই মায়াকে দেখায় আড়ালে সিগারেট ফেলে দেয়। মায়াকে একা সময় কাটাতে দিবে ভেবে আবার চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মায়া দেখে ফেল। সে ডাকে আহিরকে। আহির পাশে গিয়ে দাঁড়াল। মায়া বলল, কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন শুনেছি। আপনিও তো লিখছেন। একটা কবিতা শোনান গু। একটা কবিতা লিখেছি গু। নাম কি কবিতাটির? অপেক্ষা। শোনান উ। আহির সুরেলা কণ্ঠে বলল কবিতাটি। আমি অপেক্ষা করি। ঘড়ির কাটার শব্দের ভেতর, যেখানে প্রতিটা টিকটিক শব্দে তোমার নাম উচ্চারণ করে। অপেক্ষা মানে শুধু থেমে থাকা না। অপেক্ষা মানে নিজের ভেতরকে প্রতিদিন একটু একটু ভেঙে ফেলা। জানালার পাশে বসে আলো নিভে যেতে দেখি তোমার আশার কথা ভেবে অন্ধকারটাকেও আপন ভাবি। সবাই বলে এত অপেক্ষা করো না, কিন্তু কেউ জানে না এই অপেক্ষার মাঝেই আমি এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছি। যদি একদিন আসো, হয়তো আমাকে আগের মতো পাবে না, তবু এই অপেক্ষা আমার সবচেয়ে গভীর ভালোবাসা হয়ে তোমার দিকেই তাকিয়ে থাকবে। এক পুড়ে যাওয়া হৃদয়ে শুধু অক্ষয় থাকবে। মায়া দীর্ঘ নিঃশ্বাস টেনে ফেলে বলল, অপেক্ষা আমরা মৃত নয়, বরং জীবন্ত মানুষের জন্য করতে করতেই একসময় আমরাই মরে যাই। সব অপেক্ষার প্রহর শেষ হয় না, কিছু অপেক্ষা মানুষকে বদলে দেয়। অপেক্ষা করতে করতে আমরা মানুষটার চেয়ে তার স্মৃতিটাকেই বেশি ভালোবাসতে শিখি। যার জন্য অপেক্ষা করি সে না এলে অপেক্ষাটা থেকে যায়। অপেক্ষা হলো ভালোবাসার নীরব প্রমাণ। এক নীরব মৃত্যু। দেহের মৃত্যু সবাই দেখে। যদি প্রিয় মানুষগুলো আত্মার মৃত্যুর যন্ত্রণাটা দেখত, তবে ছেড়ে যাওয়ার আগে বোধহয় একটাবার ভেবে নিত গু। সমাপ্তির প্রথম অংশ। সময়টা ছিল 1870 সাল। রাতটি ছিল অস্বাভাবিক নীরব। চারপাশের সঙ্গী ছিল চাঁদের আলো। একটি শিমুল গাছ। শিমুল গাছটির স্পর্শে আলগোছে বসেছিলেন এক ছদ্মবেশী রাখাল বাসিওয়ালা, সুফিয়ান হাজদার। হাজদার বংশের একটি নক্ষত্র। শ্যামবর্ণে ঘেরা এক সুদর্শন পুরুষ, যার রাজ্যে জুড়েই ছিল রহস্য, অসমাপ্ত বাণী, অসমাপ্ত প্রেম। সেই রাতে রাখাল জমিদার কন্যাকে আকৃষ্ট করে তার বাঁশির সুরে। মুগ্ধকর সুরে ছুটে এসেছিল ফারদিনা সেদিন। কিন্তু রাখাল বাঁশিওয়ালা ছিলেন প্রতিশোধের নেশায় মোড়ানো এক মানব। কিন্তু কে জানত রাখাল সেদিন জমিদার কন্যার রূপেই মুগ্ধ হবেন। রাখাল বাঁশিওয়ালা সুফিয়ান হাজদারকে দেখে সেদিন জমিদার কন্যা ফারদিনাও প্রেমে পড়ে। সময় গড়াতে গড়াতে এক পর্যায়ে শুরু হয় তাদের প্রেম কাহিনী। জমিদার কন্যার স্বপ্নের সাম্রাজ্যে ছিল একটি ক্ষুদ্র সংসার। রাখাল বাঁশিওয়ালা আর সে গর্বে সেই সংসার। কিন্তু ভাগ্য আর সেই সুযোগ দিল কই। তাদের মাঝে বাধা হল তালুকদার বংশের নরখাদক পাষাণ সন্তানগুলো, যাদের মস্তিষ্ক জুড়ে ছিল কুসংস্কার,
কত মানুষ ধরে বেঁধে বাঘের খাদ্য বানিয়েছে, একসময়ে বোনকে বাঁচাতে শিশুদের রক্ত সংগ্রহ করে খালি করেছে অপর মায়ের বুক। পাষাণ খেয়াল ফেসে যায় সুফিয়ান হাজদার। চক্রে পা পিছলে পড়ে ফারদিনা। একটি গ্রাম, একটি ব্রিটিশ দল, একটি ভয়ঙ্কর ডিল পরিবর্তন করে দেয়া সুফিয়ান হাজদারের জীবন। ধ্বংস করে ফারদিনা ও তার ভালোবাসার বাঁধন। পূর্ণতার ছোঁয়া পেতে পেতে ফারদিনা মৃত্যুবরণ করে তার প্রিয় মানুষটার হাতে। সুফিয়ান হাজদারের সেদিন বুক কেঁপেছে, হাত কেঁপেছে, হৃদয়টা ভেঙে চুরমার হয়েছে। সমুদ্র আছড়ে পড়েছিল মাথার উপর। যেদিন নিজ হাতে ফারদিনাকে মেরেছিল। একটি গ্রাম আর শত শত গ্রামবাসীকে বাঁচাতে কোরবান দিয়েই ছিল সেদিন নিজের ভালোবাসাকে। কিন্তু কে জানত তার ভালোবাসার মানুষটি বেঁচে আছে। সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছে। অথচ সে মরেছিল ঠুকরে ঠুকরে। একটি ভুলের কারণে শেষ হয় নওয়াব বংশ, ধ্বংস হয় হাজদার বংশ। আলিমনগর থেকে হারিয়ে যায় তালুকদার বংশের সন্তানরা। একতরফা ভালোবেসে আজমাত নুরবেগ বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে। একতরফা ভালোবেসে হেলেনা বেঁচে ছিল মৃত্যুর স্বাদ নিয়ে। ফারদিনা মর্মাহত অবস্থা থেকে ফিরে এসে প্রথম খুঁজেছিল তার ভালোবাসা সুফিয়ান হাজদারকে। পায়নি। কিভাবে পাবে? বেঁচে ছিল না যে। গুলিবিদ্ধ হয়ে মানুষটি দুনিয়ার মায়া ত্যাগ করেছিল। আর ফারদিনা বেঁচে ছিল তার রয়ে যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরে। নিজের সন্তানকে ঘিরে অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল একটি বই, দ্য সাইলেন্ট ম্যানর। সে কি জানত বইটি অসম্পূর্ণ রয়ে যাবে? তাকদির তাকে বইটি সম্পূর্ণ করতে দিল না যে। সে সাজিয়েছিল বইটি নিজের সবটুকু আবেগ দিয়ে। লিখেছিল না হওয়া মানুষটিকে ঘিরে। সবশেষে বইটি প্রকাশিত হয়। বইটি ঘিরে শত শত মানুষের একটাই প্রশ্ন, সুফিয়ান হাজদার শেষ কি বলে যেতে চেয়েছিল? কি ছিল তার মনের মধ্যখানে লুকিয়ে? এমন কি বাক্য যা তিনি ব্যতীত কেউ জানতেন না? আগাম দিনেও কি সেই অপ্রকাশিত সত্যটা অপ্রকাশিতই রয়ে যাবে? জেবুন্নেছা বেগম, তিনি কেন তার স্বামীকে নিজ হাতে মেরেছিল তা যে আজও অজানা। হিংসে, প্রতিশোধ, দ্বন্দ্ব, কুসংস্কার কখনো শান্তি বয়ে আনে না, বরং উপহার দেয় ধ্বংস। 1952 সালের শীত ভেজা উদাস দুপুরে মায়া ছুটে যায় জঙ্গলে বাঁশির সুর পেয়ে। সেদিন তার প্রথম দেখা হয় মীর জাফানশন ওরফে মীর হাজদারের সাথে। বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করার সময়টা যেন ঠিক সেদিন থেকেই শুরু হয়েছিল। বেদনা, হাহাকার, আর্তনাদ সব যেন শুরু হয় সেই জঙ্গলের মধ্যে থেকেই। বাবার মুখে এক মায়াবতীর বর্ণনা শুনে ব্যাকুল হয় মীর। জানতে পারে সেই মেয়ের সাথেই বিয়ে ঠিক হয়ে আছে তার। অতঃপর ছুটে আসে থাইল্যান্ডের রাজ্য থেকে ভারতে। দেশের মাটিতে হাজারো বাধা বিপত্তি পার হয়ে পূর্ণতা মিলেছিল তাদের। কিন্তু সেদিন পূর্ণতা মিলেও যেন মিলেনি। তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় নওয়াব শেহজাদা। অপহরণ করে মীরকে বিষপানে করিয়ে মেরে ফেলে তার যমজ ভাই নিটকে। ভালোবাসা, দ্বন্দ্ব, হিংসে সেদিন নওয়াব শেহজাদাকে জড়িয়ে ধরেছিল। অত্যাচার করেছিল অমানবিকভাবে মীরকে। তবু শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে মায়ের দেয়া তাকে প্রথম ও শেষ চিঠির মাধ্যমে। কে জানে সেই চিঠিতে কি ছিল? শত বাধা পেরিয়েও সেদিন মীর জাফানশন ওরফে হাজদার বংশের বংশধর ছুটে আসে তার মায়াবতীর কাছে। বাক্রুদ্ধ হয়ে যাওয়া নারীর কণ্ঠে ফের শব্দ ফিরে আসে মায়ার। স্বামীকে মৃত ভেবে নিজেকে তিলে তিলে শেষ করতেই পুনরায় হাসি মিলে সেদিন। কিন্তু সেই হাসি আর বেশিদিন স্থায়ী হল না। এডওয়ার্ডের চক্রে পড়ে মীর ফিরে থাইল্যান্ডে। এরপর আর আসি বলেও আসেনি। তার মায়াবতী যে আজও সন্ধে নামার পরে একটা কলের জন্য অপেক্ষা করে, পথ চেয়ে থাকে। তার সন্তানরা যে বাবার অপেক্ষায় চেয়ে থাকে। দ্য সাইলেন্ট ম্যানর অসম্পূর্ণ বইটি অবশেষে সম্পূর্ণ করে মায়া প্রকাশিত করে বইটি। প্রকাশক আহির মির্জা নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে আহির মির্জা গোয়েন্দা নামক শব্দটি মুছে ফেলে নিজের নামের অংশ থেকে। আজও যে সে পথ চেয়ে থাকে তাকে ফেলে রেখে যাওয়ার মানুষটির জন্য। সব হারিয়ে আহির মির্জা শূন্য শূন্য পথিকের মতন সেও অন্ধকার পথে চেয়ে রয়। স্বর নিমিষ ভানসাট 1 জানুয়ারি। দিনটি প্রতিদিন এর মতোই শুরু হয়। একাকিত্ব এর ছায়ামূর্তিরা চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। তৃষ্ণা গতরাতে ট্রেনে উঠে। সাথে তার মা ছিলেন। আজকের দিনে মায়েকে তৃষ্ণা শুভেচ্ছা জানা, তাই গতকালই চলে এসেছে। ছোট্টবেলা থেকেই মায়েকে চাচাতো নয় বরং নিজের মায়ের পেটের বোনের মতোই দেখছে সে।
সারাদিন মরার মতো পড়ে থাকে মায়া, এই দৃশ্য তার ও যে ভালো লাগে না। অনেকবার বলেছে শহরে চল, আমাদের সাথে থাকবি। মায়া প্রথমবার রাজি হয়েও পড়ে আর যেতে চাইল না। বলে উনি যদি বাড়ি ফিরে আমাকে না দেখেন তবে যে কষ্ট পাবেন। উনাকে দেয়া টেলিফোন নম্বরটি আমাদের। কল করলে এই নম্বরে করবেন, যদি কল দিয়ে আমাকে না পান গো। মায়ের মুখে সেদিন এমনটি শুনে তৃষ্ণা খুব কেঁদেছিল। তবু এই কথার বিপরীতে জবাব দেওয়ার মতো শব্দ তার কাছে ছিল না। মাহির ও ফারিয়ান তৃষ্ণার সাথে খেলা করছে উঠোনে। মায়া দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর মৃদু হাসছে। তার সন্তান দুটো সারা জীবন এইভাবে হেসে তাই প্রার্থনা করছে তার মতন ভাগ্য যাতে ওদের না হয়। মনে মনে এহেন প্রার্থনা শেষে ঘরের ভেতরে প্রবেশ করল। আহির ও রাফিদ বসার ঘরে বসে আছে। শালুক বেগমের পায়ের দিকের শক্তিটা হঠাৎ লোপ পাচ্ছে। মায়কে বলেন আমার জন্য একটু সরিষার তেল গরম করে নিয়ে আয়, এরপর পায়ে মালিশ করে দে। মায়া মাথা কাত করে সম্মতি জানিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘর থেকে চৌরঙ্গি হাটের রাস্তাটা দেখা যায়। মায়া উকি দিয়ে ওদিক পানে দেখছে। আসছে না নতুন কেউ। নতুন গাড়ি নিয়ে কেউ প্রবেশ করছে না। অগ্নিলের মতো অশ্ব নিয়ে কেউ ছুটে আর আসছে না। মায়া শালুকের পায়ে তেল মালিশ করছে। শালুক মেয়ের দিকে তাকিয়ে বলেন আজকে তোর বিয়ের 7 বছর পূর্ণ হবে। ভাবতেই অবাক হচ্ছি, আমার সেই ছোট্ট মায়া কত বড় হয়েছে, মা হয়েছে। 2 সন্তানের জননী। দোয়া করি যেন আদর্শ মা হতে পারিস গো। মা, উনি ফিরে আসুক সেই দোয়া করলে না। শালুক হয়ে গেলেন। অসহায় এর মতো তাকায় ঘুরে মেয়ের দিকে। মায়ের গাল ছুঁয়ে বললেন উই সবসময় দোয়া করি রে মা, যেন তোর হাসি খুশি জীবনটা আবার ফিরে আসে। মীর যেন ফিরে আসে গু। আমার মন বলছে উনি ফিরে আসবে কি বল মায়া, খুব আত্মবিশ্বাসের সাথে। শালুক অন্যদিকে চোখ সরান। তিনি কিছু ভাবেন। তার ভাবনার জগতে মীর। মায়া শালুকের অভিব্যক্তি দেখে বলল কি ভাবছ মা? কিছু নয়। শালুকের কণ্ঠ ভাঙ্গা। বলো মা। শালুক সময় নিলেন। বললেন মীর বেঁচে আছে তো, কোনো দুর্ঘটনা বা কোনো কারণে? এখানে এসে শালুক থেমে যান। মায়ের চোখ জোড়া ফুলে উঠে। টলমল করে জল জমে। বুকের ভেতর এক প্রকার বিস্ফারিত সৃষ্টি হয়। বল না মা, উনি যেখানেই আছেন ঠিক আছেন। হয়তো ফিরেও আসবে গি। ফিরুক, আমিও চাই। কিন্তু তুই ধরে নে আর ফিরে আসবে না। গত 7 বছর ধরেই তো অপেক্ষা করে করে শেষ করছিস নিজেকে। এবার একটু সামাল দে নিজেকে গি। মায়া হেসে বলল ও নিজেকে সামলে নিয়েছি তো মা, কিন্তু তার জন্য অপেক্ষা আমি করেই যাব। ভালোবাসার বিপরীত শব্দ যেন অপেক্ষা। সেই অপেক্ষায় রইলাম আমি তার। ফিরে আসবেন আমার জন্য, আমাদের সন্তানের জন্য। আমি প্রতিনিয়ত বলি মাহির ফারিয়ান যেন ওদের বাবাকে একবার হলেও নিজের চোখে দেখতে পারে, বাবা বলে ডেকে জড়িয়ে ধরতে পারে। তোমার দোয়া বেফলে যাবে না গি। মায়া তেলটা নিয়ে উঠে দাঁড়াতেই নওয়াব শেহজাদা হাজির হয়। নওয়াব শেহজাদা নিজেকে আত্মসমর্পণ করেছিল চৌধুরী পরিবারের কাছে। ক্ষমা চেয়েছিল সবার কাছে। শালুক, আমজাদ এবং মায়াও সেদিন তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে মাঝে সাঝে আসা হয় চৌধুরী বাড়িতে তার। মাহির ফারিয়ান এর সাথে এসে কখনো কখনো খুনসুটি করে। তার হাতে একটি ফুলের তোড়া। শেহজাদা শালুককে সালাম দিল। মায়া কিছু না বলে রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে তেলটা রেখে উঠোনে বাচ্চাদের কাছে চলে গেল। শেহজাদা তার পিছু পিছু গিয়ে দাঁড়ায়। মায়া তার সম্মুখে এসে বলল আমার প্রতি বিবাহ বার্ষিকীতে এসে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, কিন্তু কেন? এই দিনটি তোমার জন্য বিশেষ দিন বলে তোড়াটা তার দিকে এগিয়ে দেয়া। মায়া ধন্যবাদ জানায়। মাহির এসে ফুলের তোড়াটা নিয়েও খেলতে শুরু করে। শেহজাদা মায়ের দিকে চেয়ে উসকুস করতে করতে বলল একটা কথা বলার ছিল। বলুন। আমিও সবসময় চাই মীর ফিরে আসুক। এরপর একদিন এই বিষয়ে রাফিদ এর সাথে কথা বলি। রাফিদ আমার কথামত থাইল্যান্ডে পাড়ি জমায়। কিন্তু রাফিদ জানতে পারে মীর ওরা আর বেন হতে থাকে না, এবং কি ওদের কোম্পানিতেও রেস্ট্রিকশন সিল দেয়া ছিল। আশেপাশের প্রতিবেশী এবং কোম্পানির অন্যান্যদের থেকে খোঁজ নিলেও আর তারা কেউ মীর এর হদিস দিতে পারে না। জানি না ও কোথায়। কিন্তু এত বছর পরেও যখন আর ও ফিরে আসল না, তবে বোধহয় আর আসবে না। থেমে একবার ঢোক গিলে বলল আমি তোমাকে ভালোবাসি মায়া, আজও। কিন্তু তোমাকে চেয়ে আর নিজেকে কষ্ট দিচ্ছি না।
শুধু একটাই প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন তোমার সব প্রার্থনা কবুল করেন, তোমার মীরকে ফিরিয়ে দেন। এটাই আমার শেষ চাওয়া। আর আজকের পর আমি আর কোনোদিন তোমার সামনে আসব না। এই দেখাই তোমার সাথে আমার শেষ দেখা। চোখ ভেজা শেহজাদার মাটিতে দৃষ্টি নিবদ্ধ করে শেষ বলল, খুব ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা। বলে শেহজাদা এক পা দুপা করে পেছনে সরে এরপর দিক বদলে চলে যায়, চোখের জল মুছতে মুছতে। বিটবিট করে একবার সৃষ্টিকর্তার উদ্দেশ্য বলল, মীর যদি বেঁচে থাকে আর যদি মায়ের হয়েই থাকে সে, তবে তুমি ফিরিয়ে দিও। শেষ অংশ। দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে ধরণীতে। বৃষ্টি বইছে বাইরে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। আলিমনগর শীতের দিনে হঠাৎ বৃষ্টি, এটা আশ্চর্যজনক কিছুই নয়, স্বাভাবিক। বাইরে নিশুতি পরিবেশ। ঘড়ির সময় এখন ঠিক রাত 11টা। তৃষ্ণা মায়েকে শুভেচ্ছা জানায়নি এখনো। মীর নেই, তবু তৃষ্ণা মায়ের একটুখানি খুশির জন্য তাকেই শুভেচ্ছা জানা আর বলে মীর ভাইজা ফিরে আসবে। মায়া এহেন কথায় খুব খুশি হয়। মাহির, ফারিয়ান ঘুমিয়ে পড়েছে। ফারিয়ান এখনো আধঘুমে। নরেচডে। মায়া ওর শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বোলাতে বোলাতে বারবার তাকায় ঘড়ির দিকে। সময় বেডে 12টা ছুঁইছে। মায়া বিছানা থেকে উঠে বারান্দায় গেল। বাইরে অজানা কারো আগমন নেই। সে ঘরে ফিরে আসে, পায়চারি করতে শুরু করে। প্রতিদিনের অপেক্ষার চেয়েও প্রতি বিবাহ বার্ষিকীর অপেক্ষায় যেন মায়ার ভরসাটা একটু বেশি ধারাল হয়। তার আত্মবিশ্বাসে আজকের দিনে বেশি জোর থাকে। মীর বোধহ ফিরে আসবেই, নয়তো কল করবে। মায়া ঘুরে ঘুরে টেলিফোনটির আশেপাশে যায়। বেজে উঠে না কল। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘড়ির দিকে ফের তাকাল। 11:56। বিবাহ বার্ষিকীর সময়টা এখনও শেষ নয়। মায়া আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে টেলিফোনটি বেজে ওঠে। মায়া হকচকিয়ে গেল। টেলিফোনের কাছে গিয়ে রিসিভারটা তুলে নেয়া। হাতটা কাঁপছে। ওপাশ থেকে কোনো শব্দ নেই। মায়া কাঁপা গলায় আগ বাড়িয়ে বলল, হ্যালো, কে? আমি। সমাপ্ত। দ্য সাইলেন্ট ম্যানর এর অসম্পূর্ণ এবং সম্পূর্ণ বইয়ের কাহিনী পুনরায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আর দ্য সাইলেন্ট ম্যানর উপন্যাসটি পুরোটাই ছিল একটি ফ্ল্যাশব্যাকে মোড়ানো। মায়া দ্য সাইলেন্ট ম্যানর প্রথম ও দ্বিতীয় খণ্ডের কাহিনী তার সন্তানদের পড়ে শোনাচ্ছিল। অর্থাৎ পুরোটাই ছিল 7 বছর আগের এবং রাখাল বাসিওয়ালার ফ্ল্যাশব্যাকের কাহিনী। তোমাদের বোঝার সুবিধার্থে বললাম। বিক্সড্রোস, আমার লেখনী, আমার গল্পের বিষয়বস্তু যাদের সাথে মিলেনি তাদের নিয়ে আলাদা করে কিছু বলার নেই। শুধু বোঝালাম, কুসংস্কার, প্রতিশোধ, একটা ভুল কখনোই আমাদের জীবনকে সুন্দর করে না। উপন্যাস কাল্পনিক। আমরা হারাই কল্পনার রাজ্যে। আশা করি তোমরা সবাই জানো, দ্য সাইলেন্ট ম্যানর বইটি নবকথন থেকে আসবে ইনশাল্লাহ। বইয়ে এই 7 বছরের পূর্বে মীর জাফান শোন ওরফে মীর হাজদারের সাথে কি ঘটেছিল তা তুলে ধরলেও ধরতে পারি, রেখে দেওয়া রহস্য উন্মোচন হলেও হতে পারে। আর টেলিফোন এর ওপারে কে ছিল সেটাও বইয়ে থাকলেও থাকতে পারে। যদি বলো এই সমাপ্তের নাম কি, আমি বলব অর্ধ সমাপ্ত।